কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, 179 জনের প্রাণহানি, 2 জনকে জীবিত উদ্ধার। ল্যান্ডিং গিয়ার অকেজো হওয়ায় দুর্ঘটনা। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল, শেরপুরের ভাতশালায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নারীসহ 6 জনের। 31 ডিসেম্বর জুলাই বিপ্লব ঘোষণা পত্রের মাধ্যমে 72-এর সংবিধানের কবর রচিত হবে, অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। ভারতের সাথে সম্পর্ক গড়তে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত, অভিযোগ রিজভির। গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নত করেনি বিএনপি। সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, ঢুকছে না গাড়ি, অস্থায়ী কার্যালয়ে শুরু পুড়ে যাওয়া মন্ত্রণালয়ের কার্যক্রম, তদন্তে 7 পাওয়ারে নিয়ে ধোঁয়াশা। রাজশাহীতে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরিফের নাম ব্যবহার করে পুলিশের মামলা বাণিজ্য, কিছুই জানেন না বাদী, সাক্ষী আহতরা। এবং বিপিএল এর টিকিট নিয়ে সেই পুরনো রীতি, একদিন আগেও টিকিট দিতে পারেনি বিসিবি, ক্ষুব্ধ দর্শক, কালোবাজারির অভিযোগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলায় গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবার বিস্তারিত। কাজাখস্তানে বিমান দুর্ঘটনার 4 দিন পর এবার দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হলো যাত্রীবাহী বিমান। 181 যাত্রীর মধ্যে জীবিত উদ্ধার করা হয় মাত্র 2 জনকে। স্থানীয় সময় শুক্রবার রাজধানী সিউলের মুয়ান বিমানবন্দরে ঘটে এই দুর্ঘটনা। পাখির আঘাতে ল্যান্ডিং গিয়ার অকেজো হওয়ায় বিমান বিধ্বস্তের আশঙ্কা করছে কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শন করেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মুক। নীরব দাসের রিপোর্ট। ল্যান্ডিংয়ের জন্য সাই করে রানওয়েতে নেমে এলো কোরিয়ান বিমান জেজু এয়ারজেট লাইনার। চোখে স্পষ্টই দেখা যায় পেছনের ল্যান্ডিং গিয়ার, এমনকি সামনের টিলার কোনোটি সময় মতো স্পর্শ করেনি রানওয়ে। আর এতেই ঘটে বিপত্তি। রানওয়ে থেকে ছিটকে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই বাম পাশের বোয়িং রানওয়েতে স্পর্শ করতেই সৃষ্টি হয় স্ফুলিঙ্গের। সেই স্ফুলিঙ্গই আহ্বান জানায় 181টি প্রাণের যমদূতকে। সামনে থাকা বাঁশের বেড়ায় বিমানটি পূর্ণ গতিতে আছড়ে পড়ে। এতে অ্যালুমিনিয়ামের তৈরি বিমানটির অগ্রভাগ দুমড়ে মুচড়ে এক পলকে আগুন লেগে যায়। স্ফুলিঙ্গ পরিণত হয় অগ্নিপিণ্ডে। দেশটির বিমান কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা ইউনহাব জানায়, বেশ কয়েকটি দমকল কর্মী এ আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে। এমনকি সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় বলে জানান মুয়ান বিমানবন্দরের জরুরি উদ্ধার কর্মীরা। তবে এ আগুন থেকে প্রাণে বাঁচা আসলেই দুষ্কর। এ খবর ছড়াতেই মুহূর্তে বাড়ে আরোহীদের পরিবারের আহাজারি। ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন দেশটি একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অভিশংসনের মাধ্যমে সম্প্রতি অপসারণ করা হয় দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে। বর্তমানে রাষ্ট্র পরিচালনার ভার পড়েছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মুকের ওপর। এতে উন্নত প্রযুক্তির ব্যবহার সহ সর্বশক্তি প্রয়োগ করে এর উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের তাগিদ দিয়ে শোক প্রকাশ করেন তিনি। 우방국 그리고 국제사회와의 협력에 힘써주기 바랍니다. জেজু এয়ার জানায়, বিমানটিতে 737-800 সিরিজের বোয়িং ব্যবহার করা হয়েছিল। এতে ঘরের আঙিনাতে ফিরেও চৌকাঠে পা রাখতে না পারা এসব মানুষের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বোয়িং ইন্টারন্যাশনাল। সমবেদনা জানান বিদেহীদের পরিবারের প্রতি। এছাড়া দেশটির বিমান কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা ইউনহাব জানায়, জেজু বিমানটি 175 জন যাত্রী ও 6 জন বিমানবালা নিয়ে ব্যাংকক থেকে মুয়ানের উদ্দেশ্যে রওনা হয়। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রতি বছরই বিমান দুর্ঘটনায় প্রাণ হারান বহু মানুষ। এর মধ্যে সবার অন্তরে দাগ কেটে যাওয়ার মতো ঘটনা ঘটে। বিশ্বের বড় বড় বিমান দুর্ঘটনা নিয়ে এবারের প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আফরিন মৌ। কখনো মাঝ আকাশে উড়োজাহাজে আগুন, কখনো অবতরণের সময় আছড়ে পড়া, কিংবা রানওয়ে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই হারিয়ে যাওয়া। প্রতি বছরই এমন বহু বিমান দুর্ঘটনার সাক্ষী হয় বিশ্ববাসী। এসব দুর্ঘটনায় হতাহতের সংখ্যা মানুষের মনে রেখে যায় এক গভীর ক্ষত।
বছরের শেষে এসে রোববার তেমনই এক ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার সাক্ষী হয় দক্ষিণ কোরিয়া। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চল মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়ে গিয়ে পাশের দেয়ালের সাথে সংঘর্ষ হয়। এতে বহু হতাহতের খবর জানিয়েছে গণমাধ্যম। এর ঠিক 2 দিন আগে আরও একটি বিমান দুর্ঘটনার সাক্ষী হয় আজারবাইজানবাসী। বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনিতে যাওয়ার পথে কাজাখস্তানে বিধ্বস্ত হয় বিমানটি। মুহূর্তেই আগুন ধরে যায়। যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা তা এখনও তদন্তে বেরিয়ে না আসলেও ঝরে গেছে 40 প্রাণ। ব্যক্তি মালিকানাধীন ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার কথাও এখনও ভুলতে পারেননি অনেকে। 2023 সালের 15 জানুয়ারি নেপালের পর্যটন শহর পাখোরাতে অবতরণের ঠিক আগ মুহূর্তে বিধ্বস্ত হয়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় উড়োজাহাজটিতে, যা দেশটির 30 বছরের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা ছিল। বিমানটিতে থাকা 72 আরোহীর কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। বিশ্বের সবচেয়ে মারাত্মক মধ্য আকাশ সংঘর্ষটি ঘটেছিল ভারতের চরকি দাদরিতে 1946 সালের 12 নভেম্বর। সৌদি আরবের বোয়িং ও কাজাখস্তান এয়ারলাইন্সের দুটি বিমানের সংঘর্ষে প্রাণ যায় 349 জনের, যা ভারতকে তো বটেই চমকে দিয়েছিল গোটা বিশ্বকেও। 25 মে 1979 আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 191 উড্ডয়নের সময় বিমানের বাম ইঞ্জিনে ত্রুটিগত বিপর্যয়ে শিকাগোতে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় প্রাণ হারান 273 আরোহী, যা ছিল মার্কিন ইতিহাসের সবচেয়ে মারাত্মক বিমান বিপর্যয়। মালয়েশিয়ান এয়ারলাইন্স 370 ফ্লাইটটি 239 আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে 8 মার্চ 2014 সালে রাডার স্ক্রিন থেকে হঠাৎই উধাও হয়ে যায়। এরপর বিমানের আরোহীদের ভাগ্যে কি ঘটেছিল তা এখনও রহস্য বিশ্ববাসীর কাছে। এত বছরের তদন্তের পরও খোলাসা হয়নি সে রহস্যের জট। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেরপুর সদর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছে। রোববার সকাল 11:30টার দিকে উপজেলার ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় যাত্রীবাহী অটোরিকশাটি নকলা থেকে শেরপুরে শহরের দিকে আসছিল। জোড়া পাম্প এলাকায় কুড়িগ্রামের রৌমারী থেকে আসা রিফাত পরিবহনের একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ 5 জন মারা যান। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জুবাইদুল আলম জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বাসটিকে জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। ডিসেম্বর জুলাই বিপ্লব ঘোষণাপত্রের মাধ্যমে 72-এর সংবিধানের কবর রচিত হবে। অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। সকালে সংবাদ সম্মেলনে একথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হবে। ঘোষণাপত্রে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ছাত্ররা তাদের একগুচ্ছ দাবি তুলে ধরবেন। জুলাই আন্দোলনের নেতারা জানান, সমাজে প্রচলিত অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বৈষম্য দূর করার লক্ষ্যে এই আন্দোলন শুরু হয়েছে। বক্তারা বলেন, বর্তমান সমাজে বৈষম্য একটি গভীর সমস্যা এবং এই বৈষম্য মূলত শিক্ষার্থী এবং শ্রমজীবী মানুষদের ওপর প্রভাব ফেলে। তারা দাবি করেন, এই বৈষম্য কেবলমাত্র সামাজিক ন্যায় বিচারের অভাব নয়, এটি জনগণের মৌলিক অধিকারের লঙ্ঘন। আন্দোলনকারীরা সরকারকে সতর্ক করে বলেছেন, যদি এসব বৈষম্য দূরীকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে তারা আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে। মুজিববাদী সংবিধানটা কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই, সেটিরই হচ্ছে বই প্রকাশ হবে, সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে। 2024-এর এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রটির বিভিন্ন সিস্টেম, এই করাপ্টেড সিস্টেমগুলোকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ সকলের যে সহযোগিতার প্রয়োজন ছিল একটি সিস্টেমকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সহযোগিতা এই রাষ্ট্র এই মুহূর্তে এই সিস্টেমের সকলের কাছে থেকে, সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না।
একাত্তরের বিরোধিতাকারী জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন রিজভী। তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানান কিছু দখল করেছে একটি দল। 5 অগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। এ সময় তিনি আরও মন্তব্য করেন, 1971 থেকে 5 অগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। এছাড়াও তিনি বলেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত। খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। পায়ের রগ কাটে তাদেরকে তো জনগণ ঠিকই চেনে। প্রথমেই দেখলাম 5ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আওয়ামী লীগের দোসররা এখনো পর্যন্ত সচিবালয়ে দৃঢ় দায়িত্বে আছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়ের সভায় একথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখন পর্যন্ত সচিবালয়ে অবস্থান করছে বিভিন্ন দায়িত্বে। তাদেরকে না সরিয়ে সাংবাদিকরা যাতে সঠিক সংবাদ না নিতে পারে সেটা যেন তাদেরকে সেখান থেকে ঠেকানো হলো। এই কারণে বলবো যে এখনো সমস্যা কিন্তু শেষ হয় নাই। আমরা ফ্যাসিবাদের মাথাকে দূর করেছি, কিন্তু ফ্যাসিবাদের অন্যান্য যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছে তারা কিন্তু এখন অবস্থান করছে। সংস্কার নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। আগামীর জাতীয় সরকার পরিপূর্ণ সংস্কার বাস্তবায়ন করবে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। খসরু বলেন, মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে, তাই নতুন বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বলেন, পতিত আওয়ামী সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাত বাদ দিয়ে টানেল আর ব্রিজ নির্মাণে বিনিয়োগ করেছে দুর্নীতি করার জন্য। বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ রাশিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য রাখেন। সংস্কার নিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নাই। নির্বাচিত সরকার আসবে দেশে, আমরা 31 দফা বাংলাদেশের প্রায় সব দল মিলে আমরা একসাথে দিয়েছি। বিএনপি একাও দেয় নাই। দিন রাত 6 মাস কাজ করেছি এই সংস্কারের উপরে। আমরা যেটা দিয়েছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। সপ্তাহের প্রথম কার্য দিবসের ব্যাপক কড়াকড়ির মধ্য দিয়ে শুরু হয়েছে সচিবালয় কার্যক্রম। রোববার সকাল থেকে সচিব ও উপদেষ্টা ছাড়া কাউকেই গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর বাইরে সংবাদকর্মী, সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ভিতরে যেতে পারছে না কেউই। অস্থায়ী কার্যালয়ে অফিস শুরু করেছেন পুড়ে যাওয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তারা। দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনী ও তদন্ত কর্মকর্তারা আসছেন সচিবালয়ে। ডক্টর ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্র্যান্ড, যার পরিচিতির জন্য কোনো পোস্টার বা ছবি টানানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বলেন, দেশের এই মুদ্রাস্ফীতি টাকা ছাপিয়ে দূর করা সম্ভব নয়। ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। And the second deficit is the internal deficit. The government needs to spend a lot more than what it generates through domestic revenues. And attached to each one of these two deficits, we have two statistics of shame. The first one
is that we have probably the world's lowest FDI to GDP ratio. And the second one is that we have probably the world's lowest tax to GDP ratio. And neither of these two gaps can be overcome sustainably by simply printing money. If you do that, you create inflation, you create a depletion of reserves, your currency depreciates. There are no other ways of dealing with both of these but to increase investment, to increase private investment, and to increase foreign private investment. That's the mathematical reality that we are confronted with right now. সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে বিএনপি নেতা হারিস চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ জোহর তার জানাজায় অংশ নেন সিলেটের সর্বস্তরের মানুষ। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে মরদেহ সিলেটে আনা হয়। বিকেলে নিজ জন্মস্থান কানাইঘাট উপজেলার সড়কের বাজারে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে তাকে। 2021 সালের 3 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুর পর অধ্যাপক মাহমুদুর রহমান নামে তাকে সাভারের একটি এতিমখানা প্রাঙ্গণে গোপনে দাফন করা হয়। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়, সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। রাজশাহীর গোদাগাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন আরিফ। সে সময় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন তিনি। 5 অগস্টের পর আরিফের নাম ব্যবহার করে থানায় যে মামলা হয়েছে, বাদী জানেনও না আসামি কারা, আর সাক্ষী করা হয়েছে পুলিশের রাবার বুলেটে আহত শিক্ষার্থীদের। এমন মামলা নিয়ে পুলিশকে সতর্ক করেছেন আদালত। বিস্তারিত সহকর্মী কাজী শাহেদের রিপোর্ট থাকছে। সাহায্যের আশায় সাদা কাগজে স্বাক্ষর দিয়েছিলেন পুলিশের গুলিতে আহত গোদাগাড়ী উপজেলার মাদারপুরের আরিফ। ওই স্বাক্ষর ব্যবহার করে মামলা সাজিয়েছে পুলিশ। তাতে আসামি আরিফের এলাকার 1.5 শতাধিক মানুষ। এখন আসামিরা এলাকা ছাড়া। আরিফের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলনে 5 আগস্ট পুলিশ তাকে গুলি করেছিল। 3 দিন পর তার হাত থেকে গুলি বের করা হয়। তাকে বাদী করে যে মামলা হয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না তিনি। 5 আগস্টে পুলিশের গুলি খেয়েছি আমি। তারপরে মেডিকেলে আমি প্রায় 3 দিন ভর্তি থাকে। কিছু লোক আছে বাড়িতে সাহায্য দেবার নাম করে আমার কাছ থেকে একটা সিগনেচার নেয়। ওই সিগনেচারের মাধ্যমে আমি পরে জানতে পারি যে মামলা হয়েছে। কিন্তু এগুলো মামলা টামলা আমার কিচ্ছু করার ইচ্ছা নাই। আমি তাদের কাউকে চিনি না। বাদী ছাড়াও ওই দিন পুলিশের ছোড়া গুলিতে আহত হন আরও কয়েকজন। তাদের করা হয়েছে এই মামলায় সাক্ষী। তবে সাক্ষীদের দাবি, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা কেউ সেদিন ঘটনাস্থলে ছিলেন না। আমি দেখাও করতে যাই না কোনো জায়গায়, আমি এসব বিষয়ে কিছুই জানি না। তারপরও নাকি আমি মামলার সাক্ষী। ওই এসপি অফিসে রেখেছিল, রেখে স্বাক্ষর দিতে চাচ্ছিল যে এখানে স্বাক্ষর দেন। আমরা বললাম আমরা সাক্ষী টাকি হব না। তো বলছি ঠিক আছে, ওখান থেকে নাম লাল কালি দিয়ে কেটে দিল। না মামলা আমরা কিছুই জানি না মামলার সম্পর্কে। সাক্ষীতে আমি নিজেও জানি না, নাম দিয়েছে আমার সাক্ষীতে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলাটি সাজানোর অভিযোগ পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে। তবে মোয়াজ্জেমের দাবি, মামলাটি আরিফ করেছেন। না ঝামেলা না, কোর্ট আমাকে ডাকছিল একটা বিষয় জানার জন্য। তারপরে আমি বলছি ছবি আছে। ঘটনাটা কি এই কিছুই নয়, তারা সহ মানে যে আরিফ সহ কয়েকজন যে মামলা করে এসছে, থানায় যে দিয়ে এসছে। মামলার আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন, বাদী ও সাক্ষীরা উপস্থিত হয়ে সেদিনের ঘটনা আদালতকে জানিয়েছেন। এছাড়া লিখিতও দিয়েছেন। বিচারক ওই কর্মকর্তাকে তলব করে মামলা রেকর্ড করতে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। তাকে আসামি করা হয়েছে, তারা এই ঘটনার সময় ছিল না। তখন কোর্ট বিজ্ঞ আদালত বললেন যে আমাকে পুলিশ ডাকলেই যেতে হবে। তখন বাদী বলল যে স্যার আমাকে সার্কেল স্যারও ডেকেছিল, এই যে আমার কাছে নোটিশও আছে স্যার দেখেন। তখন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রেকর্ডকারী কর্মকর্তাকে বললেন যে আপনারা এই ধরনের মামলা করলে সতর্কতা সহিত করবেন।
বাদীর অভিযোগ, পুলিশ নিজেদের বাঁচাতে এই মামলাটি করেছে। ঘটনার সময় আসামিরা কেউই ঘটনাস্থলে ছিলেন না। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।